ধন্যবাদ সুনীত সরকার মহোদয়কে, মিডিয়া ইনচার্জ ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মহোদয়। আমি সবার পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া হাউসের যারা ত্রিপুরা প্রদেশ বিজেপির এই সাংবাদিক সম্মেলনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বিষয়ে অলরেডি মাননীয় সুনীত সরকার বলেছেন, গত 8 তারিখ সংসদে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি ভারতীয় অর্থনীতির উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন। এই শ্বেতপত্র প্রকাশ দীর্ঘদিনের একটা সময়ের দাবি ছিল, ভারতবাসীর সামনে প্রকৃত তথ্য উঠিয়ে আনার জন্য এবং কংগ্রেসের অপশাসন কিরকম চলছিল, সেই সময় দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছিল তার সরাসরি আয়না মানুষের সামনে তুলে ধরার জন্য এই শ্বেতপত্র প্রকাশ, এবং যার বিরোধিতা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন জায়গাতেই তার বিরোধিতা করেছে। আসলে কংগ্রেস যখন ইউপিএ সরকার চালায় তখন তাদের একটি ধারণা ছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, তাদের থেকে যারা অর্থনীতিবিদ এসেছেন কিংবা রিজার্ভ ব্যাংকের গভর্নর, ওনারাই দেশের অর্থনীতির ভবিষ্যৎ স্থির করে দেবেন, বাকি কেউ অর্থনীতি বোঝে না। কিন্তু বাস্তব চিত্র তা নয়। 2014 সালের পর থেকে আমরা দেখেছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র কেমন বদলেছে এবং একটা নতুন ব্যবস্থা, সুদৃঢ় মজবুত ভিত্তি তৈরি হয়েছে। কারণ একটাই, আগে ছিল তাত্ত্বিক অর্থনীতিবিদের বিষয়, কিন্তু বর্তমানে যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছোটবেলা থেকে দারিদ্র্যের মাঝখানে বড় হয়েছেন, যেহেতু নরেন্দ্র মোদীজির ইচ্ছা শক্তি প্রবল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি মুহূর্তে মননে চিন্তায় শুধুমাত্র দেশটাকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী উন্নততর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করেন এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হতে পারে সেই বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়ে বিচার করেন। তার জন্যই হয়তো দেশের অর্থনীতি গত 10 বছরে একটা নতুন মজবুত ভিত্তির উপর স্থাপিত হয়েছে, এবং এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ তার আগের যে ইউপিএ সরকার 2004 থেকে 2014 পর্যন্ত, এবং তার আগে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে, সেই সময়ও কিন্তু অটলজি একটা মজবুত অর্থনীতির ভিত্তি ভারতবর্ষকে দিয়ে গেছিলেন। কিন্তু সেই ভিত্তিটিকে ধরে রাখতে তো পারেনি না, বরং ইউপিএ সরকার ধরে রাখতে পারেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে লুটের রাজত্ব কায়েম করে ওনারা ভারতবর্ষের অর্থনীতিটাকে বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকটা করেও দিয়েছেন। এবং তার দায় অবশ্যই সেই সময়কার ইউপিএ সরকারে যারা মন্ত্রী ছিলেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদেরকে নিতে হবে। যদিও এটা আমরা সবাই জানি তারা যে দায়িত্ব নেবেন, কারণ তাদের মধ্যে মনমোহন সিং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই তারা গ্রহণ করেননি। ওরা এমন একটা ব্যবস্থা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রী ভাবতেন নিজেদের, আর প্রধানমন্ত্রীর উপরে তো সুপার প্রধানমন্ত্রী ছিলেন, সেটা আপনারা জানেন, সেটা নাই বা বললাম। যার ফলশ্রুতিতে বিভিন্ন কেলেঙ্কারি জেনে শুনে
সুপার প্রধানমন্ত্রীর কারণে, সেই নির্দেশের কারণে মনমোহন সিংজির মতন প্রধানমন্ত্রীকেও, অর্থনীতিবিদকেও সমস্ত কিছু ঢোক গিলতে হয়েছিল, কোনো কিছু প্রকাশ করতে পারেননি। যার ফলে সেই সময় ছিল 2G কেলেঙ্কারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি আমরা দেখেছি, কমনওয়েলথ কেলেঙ্কারি আমরা দেখেছি, স্পেকট্রাম কেলেঙ্কারি আমরা দেখেছি, সারদা চিটফান্ড কেলেঙ্কারি, এই ধরনের 15টা কেলেঙ্কারি, মানে আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত, কয়লা খাদান কেলেঙ্কারি, সমস্ত কেলেঙ্কারিগুলি সেই 2004 থেকে 2014 সালের মধ্যে হয়েছে, যেটা আমরা প্রত্যেকেই মোটামুটি ভাবে অবগত আছি, হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2014 সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা নীতিগত পরিবর্তন হয়েছে। 2004 থেকে 2014 ছিল যে মানুষকে ভালো লাগছে, মানে সুপারফিশিয়াল দেখাতে হবে ভালো একটা কিছু করছি, কিন্তু আসলে মানুষের ভালো হবে না, এইরকম একটা নীতি প্রণয়নের বিষয় ছিল। আর 2014 সালের থেকে সেই নীতিটা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী মোদীজি, যে মানুষের আলটিমেটলি ভালো হবে, সার্বিক কল্যাণ হবে, মানে লোক লোভাবনী কোনো বিষয় নয়, সুদূর প্রসারী ভাবে আর্থিক মজবুতি মানুষ লাভ করবে, সামাজিক সুরক্ষা মানুষ লাভ করবে, সেই ধরনের বিষয়গুলিকে তিনি সামনে নিয়ে এলেন। এবং যার জন্য আমরা দেখি তিনি একমাত্র প্রথম যে এই আপনি ধরুন এলপিজি গ্যাসের কানেকশন বলুন, কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, এইগুলিও যে জিডিপিতে একটা পজিটিভিটি রাখে, জিডিপি বৃদ্ধিতে এইগুলিও যে একটা বিষয়, সেই বিষয়গুলিকে তিনি সেইভাবে কিন্তু স্থাপিত করতে সমর্থ হয়েছেন। এবং আমরা তার বলতে পারি যে প্রথম দেখেছিলাম আমরা 2G কেলেঙ্কারি, আর এখন আমরা দেখি 4G পেরিয়ে 5G তে গোটা বিশ্বে সবচেয়ে কম পয়সায় 4G সার্ভিস ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পয়সায় 4G সার্ভিস ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে। আগে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে নিবেশ করতে চাইতো না, আমাদের দেশীয় নিবেশকরা বিদেশে চলে যেতেন, কিন্তু এখন দেশীয় নিবেশকরা দেশে নিবেশ করছেন, আর বিদেশি নিবেশক যারা রয়েছেন তারাও ভারতবর্ষে নিবেশ করতে, বিনিয়োগ করতে তারাও রয়েছেন তৎপর। মুদ্রাস্ফীতি আগে 8 পয়েন্ট পেরিয়ে গেছিল, 8% পেরিয়ে গেছিল, এখন সেটাকে 5% এর আশেপাশে মজবুত ভাবে রাখা যাচ্ছে বছরের পর বছর ধরে। তো সমস্যাযুক্ত আর্থিক যে একটা ব্যবস্থা ছিল সেইটাকে সমস্যা থেকে পেরিয়ে সেটাকে একটা প্রবৃদ্ধির জায়গায়, একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া। এফডিআই এর ক্ষেত্রে আমরা দেখি সেম, 2014 থেকে 23-এ এফডিআই যদি দেখি তার আগের 10 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণে এফডিআই এসছে। ঠিক সেইভাবে আমরা দেখি 2000 বিদেশি মুদ্রা ভান্ডারে 2011 সালে মোটামুটি 294 বিলিয়ন আমেরিকান ডলার ছিল, যেটা আবার অগাস্ট 2013-তে বিদেশি মুদ্রা ভান্ডার নেমে এসেছিল 256 বিলিয়ন আমেরিকান ডলার। বর্তমানে সেটা 600 বিলিয়ন আমেরিকান ডলার, মানে দ্বিগুণের উপরে গিয়ে বিদেশি মুদ্রা ভান্ডার যেটা সেটা পৌঁছেছে। তো এই সমস্ত বিষয়গুলি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শিতা, মন্ত্রী পরিষদের সর্বাত্মক জনকল্যাণমুখী ভাবনা নিয়ে কাজ করা, এবং যেখানে আমরা দেখি যে 16% আগে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হতো ইউপিএ সরকারের সময়, 2004 থেকে 14 পর্যন্ত বলছি। আর গত 10 বছরে যদি আমরা দেখি 2014 থেকে 2024 এই যে শুরু হলো, 28% ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় হয়। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি গরিব কল্যাণ এবং গ্রামীণ কল্যাণে 2004 থেকে 14 পর্যন্ত যত বাজেট বরাদ্দ হতো তখন প্রায় 6.5% বা তার বেশি মাত্রায় টাকা খরচ হতো না, খরচ করতে পারতেন না। আর আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 99% উপর টাকা খরচ হয়। 14 সাল থেকে 24 সালের এই যে শুরুটা, এই সময় পর্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাসকারী 25 কোটি মানুষকে সেই জায়গা থেকে তুলে আনা সম্ভব হয়েছে।
আর অতি দরিদ্র শ্রেণীতে যারা বসবাস করতেন তাদের সংখ্যাটা 1% মধ্যে সীমিত রাখা সম্ভব হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের কারণে। শুধু তাই না, আমরা যদি দেখি 2018 সালের সময়ে যেটা ছিল, 14 সাল থেকে শুরু করে তার পরবর্তী সময় মানে কংগ্রেসের সময় বৈদ্যুতিকরণ হয়েছিল 85% স্বাধীনতার পর থেকে, কিন্তু বর্তমানে সেটা 100% গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং ডাক্তারদের সংখ্যা 2014 সাল পর্যন্ত 51,348 ছিল মেডিকেল সিট, ডাক্তারি পড়ার সুযোগ। বর্তমানে সেটা 1,08,940। কারণ মোদী সরকার, যশস্বী প্রধানমন্ত্রী ভেবেছেন, একটা লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, প্রতি 1000 মানুষের পেছনে ন্যূনতম একজন চিকিৎসক থাকতে হবে। সেই লক্ষ্যমাত্রা অর্জন করে বর্তমান ভারতবর্ষে প্রতি 834 জনের পেছনে একজন চিকিৎসক রয়েছেন। এটা হচ্ছে মোদী সরকারের সাফল্য। এবং সেই সঙ্গে আপনারা ন্যাশনাল হাইওয়ের বিষয়ে অনেক কিছুই হয়তোবা জানেন। 25.7 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ছিল, যেটা মোদী সরকারের সময়ে 14 সাল থেকে বেড়ে 54.9 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হয়েছে। এবং প্রতিদিন যেখানে আগে 12 কিলোমিটার হাইওয়ে তৈরি হতো, এখন 28.3 কিলোমিটার হাইওয়ে প্রতিদিন বিস্তার করছে। ঠিক তেমনি যোগাযোগের ক্ষেত্রে আরো যদি বলি, এয়ারপোর্টের সংখ্যা, আগে ছিল এয়ারপোর্টের সংখ্যা 74টা, বর্তমানে এয়ারপোর্ট 149টা, দ্বিগুণের বেশি এয়ারপোর্ট রয়েছে। রেলওয়ে বিদ্যুতীকরণ 20.8 কিলোমিটার ছিল, বর্তমানে সেটা 60,000 কিলোমিটার রেলওয়ে বিদ্যুতীকরণের কাজ সম্পন্ন হয়েছে। কাজেই এই যে গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদীজি সরকার 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত একদিকে গ্রামীণ উন্নয়ন, দরিদ্র কল্যাণ, দারিদ্র মুক্তি এবং পিছিয়ে পড়া সমাজের যে বর্গ রয়েছে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার জন্য একটা সুনির্দিষ্ট, সুচিন্তিত, সুশৃঙ্খল, ব্যবস্থিত অর্থনৈতিক বুনিয়াদ যেটা তৈরি করেছেন। এবং লক্ষ্যটা হচ্ছে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে যাওয়া। আমাদের সেই অর্থনীতিতে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই প্রত্যেকটা বিষয় সমান সহায়ক হিসেবে কাজ করছে। কাজেই এবং তার বিপরীতে আমরা এই প্রথম একটা সরকার 10 বছর ধরে রয়েছে যার বিরুদ্ধে জনমানুষের কোন রকম আর্থিক কেলেঙ্কারি, আর্থিক অবিশৃঙ্খলতা, এই ধরনের কোন রকম অভিযোগ নেই, কোন তথ্য নেই, কোন সত্যতা নেই। কাজে আমরা এই কথাগুলি এই কারণে আপনাদের সামনে বললাম। গোটা রাজ্যের হয়তো যারা খবর রাখেন তাদের অনেকেই জানেন, কিন্তু সমস্ত মানুষের কাছে এই তথ্যগুলি পৌঁছে যাওয়া উচিত। কারণ নরেন্দ্র মোদীজি কাজ করছেন 2047 সালে ভারতবর্ষ যখন তার স্বাধীনতার 100 বছর উদযাপন করবেন, তখন ভারতবর্ষকে গোটা বিশ্বে শ্রেষ্ঠতম, উন্নত এবং বিশ্বগুরু ইন দ্য সেন্স আর্থিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং নৈতিক সমস্ত ডেভেলপমেন্টের নিরিখে ভারত যাতে বিশ্বের সূচকে 1 নম্বর জায়গায় যেতে পারে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে যখন কাজ করছেন, তখন কংগ্রেসের এই যে বাজেট নিয়ে বলুন, মোদী সরকারের বিভিন্ন সমাজ কল্যাণে, গরিব কল্যাণের জন্য গৃহীত পরিকল্পনাগুলিকে নিয়ে রাজনীতির জন্য, রাজনীতি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার যে বিষয়গুলি আছে, তো সেইগুলি মানুষের সামনে, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে মানুষ তুল্যমূল্য বিচার করতে পারেন। এবং আমরা নিশ্চিত মানুষ আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষের সঙ্গে ত্রিপুরার মানুষের, কংগ্রেসের তথা বিরোধীদের এই সমস্ত বিষয়ের সমুচিত জবাব দেবে। এবং এবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার দিল্লিতে ক্ষমতায় আসীন হতে চলেছে, সেই বিশ্বাস আমাদের রয়েছে, মানুষের উপর আমাদের আস্থা রয়েছে। তার জন্যই মানুষের উদ্দেশ্যে আমাদের এই তথ্যগুলি রাখলাম। এবার আপনাদের সম্পাদক ত্রিপুরা প্রদেশ বিজেপি শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়।
সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা দুটি বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এই আমন্ত্রণে আপনারা সাড়া দেওয়ায় আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ সভাপতি আমার শ্রদ্ধেয় তাপস ভট্টাচার্য মহাশয় রয়েছেন। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহাশয় রয়েছেন। আমাদের মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহাশয়। আমরা এই মুহূর্তে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একটি অভিযান শুরু হয়েছে যার নাম গ্রাম চলো অভিযান। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান অতীতে কোনো দিন হয়নি, এটা আমরা বলতে পারি। এই দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, জাতীয় দল, ক্ষেত্রীয় দল, বিভিন্ন দল রয়েছে, কিন্তু এত বড় অভিযান এই ভারতবর্ষের স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে, এটা আমরা বলতে পারি। এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাসও এটা একটা বড় অভিযান, ঐতিহাসিক অভিযান চলছে। যে অভিযানে 7 লক্ষ গ্রামে এই অভিযান চলবে দেশের, এবং 25 লক্ষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা মোদী দূত হিসেবে ওনারা এই কাজে যুক্ত হয়েছে। আর এই 25 লক্ষ মোদী দূত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন গ্রামে ঘুরতে 25 কোটি ভোটারের সঙ্গে ওনারা সম্পর্ক করবেন। এবং এই গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আমাদের রাজ্য এই অভিযান শুরু হয়েছে। গত 7 তারিখ থেকে আমরা এই অভিযান শুরু করেছি। 11 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে এবং সর্বভারতীয় স্তরেও 11 তারিখ পর্যন্তই আমাদের এই অভিযানটি চলবে, তার এই নির্দিষ্ট সময় রয়েছে। এই এত বড় অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি সামিল হতে পেরেছি এবং খুবই সুশৃঙ্খলভাবে এই অভিযানটি শুরু হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উনিও আজকে আমাদের ধলাই জেলা একটি এলাকায় উনি গিয়েছেন। আমাদের মহাবীর চা বাগান এবং শান্তির বাজার, মরাচোলা ইত্যাদি এলাকায় আজকে উনি যাবেন। এই গ্রাম চলো অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বমোট আমাদের গ্রামীণ যে বুথ রয়েছে তার সংখ্যা হচ্ছে 2637 এবং আমাদের নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং পৌর নিগম এইগুলাতে আমাদের ভোটের সংখ্যা রয়েছে 712। সর্বমোট আমাদের ত্রিপুরা রাজ্যে
বুথের সংখ্যা মানে পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 3,349। আমাদের এই 3,349 বুথে 3,349 জন প্রবাসী কার্যকর্তা মানে মোদী দূত আমরা নিযুক্ত করেছি। এবং এই 3,349 মোদী দূতের সঙ্গে আরো 3,349 জন সংযোজক নিযুক্ত হয়েছেন, যারা ওই ভূতেরই কার্যকর্তা রয়েছে। এবং এই 3,349টি ভূতে আমাদের এই অভিযান চলবে। আমাদের অভিযানের সময় যে কার্যকর্তা যাবেন, সর্বমোট 24 ঘন্টার একটা কার্যক্রম সেখানে রয়েছে। 24 ঘন্টার প্রবাস। যিনি এই প্রবাসে যাবেন 24 ঘন্টা ওই ভূতে উনি থাকবেন এবং রাত্রি যাপন সেখানে হবে। যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি দোলাইতে গিয়েছেন, উনি সেইখানে রাত্রি যাপন করবেন, প্রবাস করবেন সেখানে। আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি উনি গত 7 তারিখে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে উনি প্রবাস করেছেন এবং গালচল অভিযানে অংশ নিয়েছেন। তো প্রতিদিন আমাদের এই অভিযান চলছে এবং 10টি আমাদের সাংগঠনিক জেলা রয়েছে। 10টি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলছে। 60টি বিধানসভা রয়েছে। 60টি বিধানসভাতে আমাদের এই কার্যক্রম চলছে। গত 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমরা 100% এই কাজ আমরা করব। আমাদের এই যে কার্যক্রমটা হবে 2-4টা বিধানসভা বাদ দিয়ে, মানে দুর্গম এলাকায়, এডিসি এলাকার যেগুলা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই সমস্ত কয়েকটা বিধানসভাতে নিজ নিজ বিধানসভাতে সেই প্রবাস হবে। আমাদের কার্যকর্তারা এক ভূতের থেকে অন্য ভূতে যাবেন। বাকি বেশি সংখ্যক বিধানসভাতে সেটার অদল বদল হবে। এক বিধানসভার কার্যকর্তা অন্য একটি বিধানসভাতে যাবেন এবং সেখানে প্রবাস করবেন। তারও আমরা একটা রূপরেখা তৈরি করেছি। আমাদের এই প্রবাসকালে এই অভিযানে আমরা একটা হ্যান্ডবিল তৈরি করেছি। এটা আমরা প্রত্যেকটা পরিবারে এই হ্যান্ডবিলটি আমরা পৌঁছে দিচ্ছি। এতে রয়েছে কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির যে গত 10 বছরে এই রাজ্যের গরিব অংশের মানুষের জন্য, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছেন, সকল স্তরের মানুষের কল্যাণের জন্য যে সুবিধাগুলি দিয়েছেন, সেই সুবিধাগুলি সেখানে রয়েছে। 2 পৃষ্ঠায় রয়েছে, সেটা আমরা এটা তুলে দিচ্ছি সবার হাতে। আমাদের বিশ্বাস এই গ্রাম চলো অভিযানে আগামী দিনে সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা জনজোয়ার, ভারতীয় জনতা পার্টির একটা নতুন যে জোয়ার ত্রিপুরা রাজ্যে শুরু হবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং আমায় এই গত 2-3 দিনে যেটা আমরা লক্ষ্য করেছি, যে রাজ্যের মানুষ, জাতি জনজাতি উভয় অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর সন্তুষ্ট রয়েছে এবং আগামী দিনে বিশেষ করে লোকসভা নির্বাচনে এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ত্রিপুরা রাজ্যের 2টি আসন বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করে মোদীজির হাতে সমর্পণ করবে। গ্রামের কৃষক যারা, ওনাদের সেই বক্তব্য, যারা শ্রমজীবী অংশের মানুষ ওনারও সেটাই বলছে, যারা বিদ্যার্থী তাদেরও সেই বক্তব্য রয়েছে।
যারা এই রাজ্যের বুদ্ধিজীবী মহল, ওনাদেরও সেই বক্তব্য রয়েছে। তো আমরা এই কাজ খুব দ্রুততার সঙ্গে এবং খুব দ্রুত গতিতে আমাদের রাজ্যে এটা চলছে। তো এই গ্রাম চলো অভিযানে আমাদের যারা যারা বিশেষ মুখ্য কার্যকর্তা বা এই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করেছেন, আমি বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি রয়েছেন রাজ্যের মাননীয় সভাপতি, রয়েছেন রাজ্যের আমাদের সকল সহসভাপতিগণ। আমি নিজেও গত 7 তারিখে ঊনকোটি জেলার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর বুথে আমি প্রবাস করে এসেছি। আমাদের এই গাঁও চলো অভিযানে রয়েছেন আমাদের সমস্ত মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের রাজ্যের আরো অন্যান্য নেতৃত্বগণ সবাই যাতে অংশগ্রহণ করেছেন। এমনকি আমাদের কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, উনিও গত 4 তারিখে গ্রাম চলো অভিযানে উনি অংশগ্রহণ করেছেন এবং উনিও প্রবাস করেছেন। কেন্দ্র স্তর থেকে রাজ্য স্তরের সমস্ত পদাধিকারী, সমস্ত জনপ্রতিনিধি এই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করছেন। আজকে এই বিষয়টির জন্যই আমাদের সাংবাদিক সম্মেলন এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের